প্রতিটি মানুষের মধ্যেই একটু না একটু হলেও সাইকোপ্যাথ থাকে। এর মধ্য থেকে কিছু সংখ্যক মানুষই এই সাইকোপ্যাথ কাটিয়ে উঠতে পারে। আপনি ততক্ষণ পর্যন্ত সেফ এবং সুরক্ষিত আছেন যতক্ষণ না পর্যন্ত তারা এসে আপনার দরজায় নক করছে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য 2020 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আজকের এই মুভির প্রত্যেকটা মিনিটে মিনিটে এমন এমন টুইস্ট, এমন এমন ঝটকা রয়েছে যা না দেখলে বুঝতে পারবেন না। মুভির নাম গাথাম। মুভি শুরু হয় ইউএস এর কোনো একটা জঙ্গলের মধ্যে, যেখানে আমরা দেখি দুজন লোককে কেউ একজন গুলি করে মারার চেষ্টা করছে। সিনটি দেখে মনে হয় যেন লোকটা তাদের গুলি মেরেও দিয়েছে। আর যতটুকু বোঝা যায় এদের দুজনের মধ্যে একটা ছেলে এবং অন্যজন ছিল একটা মেয়ে। সিন এখানেই কাট এবং একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে হসপিটালে এই ছেলেটার চোখ খুলে। চোখ খুলতে ডক্টর বলে, হাই ঋষি, আমি ডক্টর শ্রীকান্ত। সাথে সাথে একটা মেয়েও এসে বলে, ডক্টর ঋষির এখন কি অবস্থা, আমি কি তাকে বাসায় নিয়ে যেতে পারবো? ডক্টর মেয়েটিকে বলে, হ্যাঁ, কিছু ফর্মালিটিস পূরণ করার পরেই তুমি তাকে বাসায় নিয়ে যেতে পারবে। এদের মধ্যে সব কথাবার্তা তো চলছেই, কিন্তু ঋষিকে দেখে মনে হয় যেন সে কাউকে চিনতে পারছে না। আর এখানে আমরা জানতে পারি ঋষি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর যে মেয়েটা তাকে নিয়ে যেতে এসেছে সেই মেয়েটা হচ্ছে তার গার্লফ্রেন্ড, নাম হচ্ছে আদিতি। আদিতি ঋষিকে বাসায় নিয়ে যায়, কিন্তু ঋষির কিছু মনে পড়ছে না। বাসার মধ্যে ঋষির দেওয়ালে লাগানো আদিতি এবং তার একসাথে কাটানো অনেকগুলো স্মৃতি ফটো আকারে দেখতে পাই। অর্থাৎ তাদের দুজনের অনেকগুলো ফটো এখানে লাগানো ছিল। ঋষি আদিতিকে জিজ্ঞাসা করে যে আমার কি হয়েছিল, আমার কিছু মনে পড়ছে না কেন? আদিতি বলে, তোমার অনেক ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম যে তোমাকে আর বাঁচানো যাবে। ঋষি বলে, আমার পরিবার, আমার মা বাবা কোথায়? আদিতি বলে, তোমার মা বেঁচে নেই, তবে হ্যাঁ তোমার বাবা বেঁচে আছে। ঋষি বলে, তাইলে একটিবারও তিনি আমায় দেখতে এলেন না যে? আদিতি বলে, এই ব্যাপারে আমি তো কিছু জানি না, নিশ্চয় কোনো প্রবলেম হয়েছে হবে। ঋষি বলে, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। বলতে সাথে সাথে আদিতি ঋষিকে নিয়ে বেরিয়ে পড়ে তার বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাঝ রাস্তায় আসতেই তাদের গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা, অনেক গুতুগুতি করার পরও তারা গাড়িটা স্টার্ট করতে পারছে না। ঠিক তখনই সেখান দিয়ে আননোন একটা লোক যাওয়ার সময় ঋষিদের দেখে তার গাড়িটা দাঁড় করিয়ে আদিতিদের জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোমাদের কি সমস্যা? আদিতি লোকটাকে জানায় যে তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। শুনে লোকটাও অনেক গুতুগুতি করে চেষ্টা করে তাদের গাড়িটা ঠিক করে দেওয়ার, কিন্তু তার দ্বারাও এটা সম্ভব হয়ে ওঠে না। বাই দ্য ওয়ে, সে আননোন লোকটার নাম হচ্ছে অর্জুন। অর্জুন তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছ? আদিতি বলে, এই তো আমরা সামনেই যাচ্ছিলাম, অবশ্য আরও অনেকটা দূর আছে। শুনে অর্জুন বলে, তাহলে তো তোমরা এখন পুরোপুরি এখানে আটকে পড়েছ। চলো, সমস্যা নেই, আমার পরিচিত একটা মেকানিক আছে, আমি তাকে কল করে বলে দিচ্ছি, সে এসে তোমাদের গাড়িটা ঠিক করে দিবে। আর তোমরা চাইলে ততক্ষণে আমার সাথে আমার বাসায় যেতে পারো, এই তো আমার বাসা এখানে পাশেই। এখন আদিতিরাও এভাবে মাঝ রাস্তায় একা একা এভাবে আটকে থাকার চেয়ে অর্জুনের সাথে যাওয়াটাই তারা ভালো মনে করে। কথা মতো অর্জুনের পর তাদেরকে তার বাসায় নিয়ে যায়। আর এখানে প্রবেশ করতে দেখা যায় অর্জুনের বাসার দরজা এবং বেশ কিছু জিনিস বৈদ্যুতিকভাবে প্রোটেক্ট করা আছে। যাই হোক, তারা সবাই বাসার ভিতরে এসে বসে। এখানে আমরা টেবিলের উপর একটা ট্যাটু আঁকার মেশিনও দেখতে পাই। বলে রাখলাম কারণ খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখা অবশ্যই প্রয়োজন। তো অর্জুন আদিতিদের বলে, তোমরা উপরের রুমে গিয়ে একটু রেস্ট নিতে পারো, আমি ততক্ষণে তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এর একটু পরেই দেখতে দেখতে রাত হয়ে আসে। একটু রেস্ট নেওয়ার পর তারা সবাই মিলে ডিনার করতে বসে। অর্জুন ঋষির কাছ থেকে তার ব্যাপারে জিজ্ঞাসা করছে যে কি করে, কোথায় থাকে, এসবই। কিন্তু ঋষির তো কিছু মনে নেই, তাই সে বারবার আদিতির দিকে তাকাচ্ছে। তাই আদিতীয় বিষয়টা অর্জুনকে জানায় যে এর কিছু মনে নেই, একটা অ্যাক্সিডেন্টে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এভাবে তারা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিল। তখনই দরজায় কেউ একজন এসে নক করে। অর্জুনকে দরজা খুলতেই আমরা এই ছেলেটাকে দেখতে পাই। অর্জুন ঋষিদের সাথে পরিচয় করায় এ নাকি অর্জুনের ছেলে। তবে এর হাবভাব দেখে আমরা বুঝে যাই এ কোনো ভালো ছেলে না। এমনকি আসা মাত্রই তো আদিতিদের সাথে বসে আদিতির সাথেই লাইন মারার চেষ্টা করছে। অবশ্য অর্জুনও জানে তার ছেলে কেমন, তাই সে তাড়াতাড়ি আদিতিদের বলে, তোমরা এখন রুমে যাও। সিন কাট হয়ে আমরা একটা দৃশ্য দেখি যেটা ছিল কিছুটা এরকম। নেশা আসক্ত একটা লোক প্রচুর পরিমাণে নেশা করে একটা প্রস্টিটিউট মহিলার সাথে এনজয় করছিল। তবে নেশার ঘুরে লোকটা মহিলার সাথে অনেক পরিমাণ জোরাজুরি করায় দেখা যায় লোকটার হাতে মহিলাটার খুন হয়ে গেছে। আর এখানে গিয়ে আমরা দেখি এটা ঋষির একটা খারাপ স্বপ্ন ছিল। এইভাবে ঋষির ঘুম ভেঙে যাওয়ায় সে একটু করে নিচে চলে আসে। এসে দেখে অর্জুন তখনও নিচে বসে বসে একটা ডায়েরিতে কিছু একটা লিখছিল। ঋষির জিজ্ঞাসা করাতে অর্জুন বলে সেই ডায়েরিতে তার ছেলের কর্মকাণ্ডগুলো লিখছে। তার ছেলে এখন পর্যন্ত যে যে খারাপ কাজগুলো করে এসেছে
সে সব কিছুই। জানি না কখন আমার ছেলে এসব খারাপ কাজগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। এসব নিয়ে তারা বসে বসে কথাবার্তা বলছিল কি তখনই উপরের রুম থেকে আদিতির চিৎকারের আওয়াজ আসে। আমরা দেখি আদিতিকে একা পেয়ে অর্জুনের ছেলে তার সাথে জোরজবস্তি করার চেষ্টা করছিল। আদিতিও নিজেকে বাঁচাতে কোনোরকম কাঁচের একটা বোতলের মাথায় মেরে তার থেকে দূরে সরিয়ে দেয়। অবশ্য নিজের গার্লফ্রেন্ডের সাথে এরকম কিছু হতে দেখে ঋষিও ছেলেটার উপর খেপে গেছে। কিন্তু এ তো ছিল একটা গুন্ডা নেশাখোর। একটা ছুরি বের করে ঋষিকে মারতে যাচ্ছিল। তখনই অর্জুন এসে তার ছেলেকে মেরে বেহুশ করে দেয়। এর হাত থেকে ঋষিদেরকে বাঁচিয়ে নেয়। অর্জুন আদিতিদের বলে, তোমরা এখন রেস্ট করো, এসব বিষয়ে আমরা কাল সকালে কথা বলবো, ভয় পাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এত কিছু হওয়ার ফলে ঋষি এবং অদিতি অনেক ভয় পেয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে কাল সকাল ফোটার সাথে সাথে তারা এখান থেকে বেরিয়ে যাবে। সিন কাট হয়। এরই সাথে আমরা আরও একটা ওরকমের দৃশ্য দেখতে পাই, যেখানে কোনো একটা লোক একটা মহিলাকে বেঁধে প্রচণ্ড টর্চার করছে। দেখা যায় এই দৃশ্যটাও ছিল আসলে ঋষির একটা খারাপ স্বপ্ন। আবারও ঋষির ঘুম ছুটে গেলে বাইরে থেকে সে কিছুর একটা শব্দ আসতে শুনে। উঠে তাড়াতাড়ি জানালার পর্দা সরিয়ে বাইরে দেখছিল কি হয়েছে। আর এখানে সে যা দেখে তার চোখ কপালে উঠে যায়। দেখে অর্জুন কেউ একজন একটা লাশ টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। অর্জুন এখানে ঋষিদের জানালার দিকে তাকালে ঋষি তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। দেখতে দেখতে ওইভাবে সকাল হয়। আর সকাল হওয়ার সাথে সাথেই ঋষি তাড়াহুড়ো করতে শুরু করে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কারণ এতক্ষণে সে বুঝে গেছে তারা কোনো একটা সাইকুর কবলে এসে পড়েছে। কিন্তু তখনই অর্জুন এসে বলে, চলো নিচে চলো, তোমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি। তো এরপর খাবার টেবিলে বসেও ঋষি অবশ্য অনেকটা ভয় পাচ্ছে। অর্জুন বলে, আমি জানি যে তুমি কেন ভয় পাচ্ছ। তুমি কাল রাতে আমায় দেখে নিয়েছো এটা আমি শিওর। কিন্তু কি আর করবো বলো, আমি নিজের হাতে আমার ছেলের কর্মকাণ্ডগুলোকে দাফন করছিলাম। বেচারা 2 দিন ধরে কোনো মেয়ের সাথে মিলিত হয়নি। আমার কথায় তোমরা আবার খারাপ ভেবো না। যদি কিছু মনে না করো তাইলে একটা কথা বলি, ঋষি তোমার গার্লফ্রেন্ডকে আমার ছেলের সাথে মিলিত হওয়ার জন্য একবার সুযোগ দাও। এটা শুনে ঋষির মাথা তো 100 ধরে অর্জুনকে মারধর করতে শুরু করে। যেগুলো কি পাগলের মতো যাতা বলছিস। অর্জুনকে মেরে ধরে ঋষিরা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু অর্জুন তাদের কিছুতে বের হতে দিবে না। সে তার বন্দুক নিয়ে এদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কয়েকটা রাউন্ড ফায়ার করার পর ঋষিরা ভয়ে আবারও তাড়াতাড়ি উপরে রুমটা চলে যায়। এতক্ষণে তারা বুঝে গেছে তারা সাক্ষাৎ একটা সাইকোর কবলে পড়েছে। ঋষির পেটের মধ্যেও একটুখানি কেটে গেছে। নিচে বসে বসে অর্জুন বলছে, আলমারির ভিতর ফার্স্ট এড বক্স রাখা আছে, নিয়ে নিজে নিজে মলমপট্টি করে নাও। আমি দুঃখিত, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি তো জাস্ট আমার ছেলের খিদা মেটানোর জন্য এসব করছি। আমার ছেলে না পুরোটাই অন্যরকম। যদি তার হুঁশ চলে আসে আর সে কোনো মেয়ের সাথে মিলিত হতে না পারে তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। তাই ভালোর জন্য বলছি ওই মেয়েটাকে একটিবার আমার ছেলের কাছে পাঠাও। এটা বলতে না বলতেই কেউ একজন এসে অর্জুনের দরজায় নক করে। অর্জুন সবকিছু ঠিকঠাক করে গিয়ে দরজা খোলে। দেখা যায় বাইরে একটা মেয়ে ছিল। অর্জুনকে সে তার পরিচয় দেয়, তার নাম নাকি সারা। এ রাস্তা দিয়ে যাওয়ার সময় তারও নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে। তাই আশেপাশে কাউকে না পেয়ে তাই সে অর্জুনের কাছে সাহায্যের জন্য এসেছে। অর্জুন এই মেয়েকেও ঠিক ওরকমই বলে যেরকমটা সে অতিথিদের বলেছিল, যে হ্যাঁ আমার পরিচিত একটা মেকানিক আছে, আমি তাকে কল করছি, তুমি ততক্ষণে ভিতরে এসে বসো। মেয়েটাকে ভিতরে নিয়ে এসে বসিয়ে অর্জুন তো মনে মনে ভাবছিল তার ছেলের জন্য আজ রাতের ব্যবস্থা হয়ে গেছে। এদিকে কোনো একটা মেয়ের আওয়াজ শোনা মাত্রই ঋষি এবং অদিতি তাড়াতাড়ি নিচে আসে তাকে সতর্ক করতে। তবে আড়াল থেকে অর্জুন তাদের মেশিন দেখিয়ে ভয় দেখায় যে মুখ খুললেই সবাই মরবে। এরপর অর্জুন যখনই সেখান থেকে একটু করে সরে তখনই ঋষি এই সারাকে ইশারা করে বলার চেষ্টা করছিল যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, এখানে থাকাটা সেফ না। এই লোকটা এবং তার ছেলে পুরোপুরি সাইকো। বিষয়টা বুঝতে পেরে সারাও তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে অর্জুন এসে সারাকে মেরে বেহুশ করে দেয়। তারপর সে সাইকোর মতো ঋষিদের বলতে শুরু করে, তোমাদের মধ্যে কি কোনো ম্যানার্স নেই? কোনো অতিথি বাসা আসলে তাদের সাথে এরকম বিহেভ করে? যাও সোজা উপরে রুমে যাও। এভাবে সে ধমকিয়ে টমকিয়ে ঋষিদের আবার উপরের রুমে পাঠিয়ে দেয়। ঋষি এবং অদিতির মাথায় তো কিছু ঢুকছে না যে তারা কোথায় এসে ফেঁসে গেল। এরপর ঋষি একটু ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। কিন্তু এখানে ওয়াশরুমের ভিতরে একটা জায়গায় পা রাখার পর ঋষির মনে হয় যেন এই টাইলসের নিচ দিয়ে কোনো একটা রাস্তা আছে, অর্থাৎ কোনো একটা হোলের মতো কিছু একটা ছিল আর কি। অনেকটা চেক করার পর ঋষি এই জায়গার টাইলসগুলো উঠাতে সফল হয়। আর এখানে সে সরু একটা রাস্তা খুঁজে পায়, যে রাস্তাটা এখান দিয়ে সোজা বাইরে চলে গেছিল। ঋষি তাড়াতাড়ি সেই রাস্তাটা দিয়ে বাইরে চলে আসে। এমনকি দেখতে দেখতে রাস্তায় এসে একটা গাড়ির কাছ থেকে সে সাহায্য চাচ্ছিল। গাড়িটা দাঁড় করিয়ে যখন ঋষি তাকে বলছিল তাদের বাঁচাতে, তখন ড্রাইভারটা তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমাদের। ঋষিও ড্রাইভারটাকে বলে, এই বাসাটার মালিক আমাদের বন্দি করে রেখেছে, এখান থেকে যেতেই দিচ্ছে না।
অনেক টর্চার করছে। কিন্তু ড্রাইভার কিছু বুঝতে পারছে না, বলে কি বলছো এগুলো তুমি? এ বাসার মালিক তো আজ অনেকদিন ধরে মিসিং, এখানে তো কেউই থাকে না। ঋষির মনে পড়ে সে তো অদিতিকে বাসাতে রেখে এসেছে, যার জন্য সে তাড়াতাড়ি আবারও ও সরু পথটা দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে অদিতিকেও সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তবে এবার ঋষি ভিতর আসতে দেখে অর্জুন অলরেডি অদিতিকে চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। ঋষিকেও মেশিন দেখিয়ে ভয় দেখিয়ে বলে, তো বাইরে গিয়ে কার কাছ থেকে সাহায্য চাইলে? যার কাছ থেকে সাহায্য চেয়েছ সে নিশ্চয় বলেছে হবে, এ বাসায় তো কেউ থাকে না, তাই তো? যার কাছ থেকে সাহায্য চাও না কেন, তারা উল্টো তোমাকে পাগল বলবে। এইখানে ঋষি অর্জুনকে সরি বলার নাটক করে সুযোগ বুঝে তার হাত থেকে মেশিনটা নিয়ে উল্টো তাকে গান পয়েন্ট করে নেয়। তারপর সে অর্জুনকে বলে যে তুমি আমাদের কাছ থেকে কি চাও, আমাদের সাথে কেন এরকমটা করছো? অর্জুন কিছু বলছিল না দেখে ঋষি বলে 10 সেকেন্ড পর্যন্ত সময় দিচ্ছি, 10 গুণার সাথে সাথে যদি না বলেছ তাহলে শুট করে দিব। বলে ঋষি 1-2 করে কাউন্টডাউন শুরু করে, কিন্তু তারপর অর্জুন কিছু বলছে না। শেষমেশ ঋষি যখন রেগে মেগে অর্জুনকে মারতেই যাচ্ছিল, তখন এখানে দেখা যায় চেয়ার থেকে উঠে অদিতি উল্টো পিছন থেকে ঋষির উপরে হামলা করে দিয়েছে। আর এইখান থেকে শুরু হবে মুভির আসল টুইস্ট। ঋষি তো জায়গায় বেহুশ হয়ে পড়ে যায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, যে অদিতিকে অর্জুনের সাথে মিলিত, বা তারা কেন এমনটা করছে? একটু পরে গিয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখানে আমরা জানতে পারি যে মেয়েটা ঋষির গার্লফ্রেন্ড হওয়ার নাটক করছিল, অর্থাৎ অদিতি, তার নাম আসলে অদিতি না, তার নাম হচ্ছে মীরা। আর যে ছেলেটাকে অর্জুন তার ছেলে বলছিল সে আসলে অর্জুনের ছেলে না। তারা সবাই মিলে তখন নাটক করছিল, মানে সবকিছু তাদের সাজানো প্ল্যান। তো এখানে অর্জুনের কাছে ডক্টর শ্রীকান্ত নামের ওই ডক্টরটা কল করে তাকে জিজ্ঞাসা করছে যে কোনো কি প্রোগ্রেস হয়েছে। অর্জুন বলে না, এখনো কিছু হয়নি, মনে হচ্ছে আরো টাইম লাগবে। ডক্টর শ্রীকান্ত বলে এর চেয়ে বেশি টাইম লাগলে আমার জন্য সমস্যা হবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তার মেমোরি ফিরিয়ে আনার চেষ্টা করো। তো কেন অর্জুনরা এমনটা করছে চলুন এটা জানার জন্য আপনাদের আজ থেকে 6 দিন আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। এখন থেকে যা দেখানো হবে সেগুলো 6 দিন আগের ফ্ল্যাশব্যাক। অর্জুন তার কাজের জন্য ইউএসএ থেকে কয়েকদিনের জন্য ইন্ডিয়া গেছিল, এরপর আবারও সে ইন্ডিয়া থেকে ইউএসএ ফিরে আসে। ফেরার সময় সে কাউকে বারবার কল করার চেষ্টা করছে, কিন্তু তার মোবাইল সুইচ অফ বলছে। অর্জুন এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি নিয়েছিল। অর্জুনকে চিন্তিত দেখে ট্যাক্সিওয়ালাটা তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে স্যার, আপনার কোনো সমস্যা? অর্জুন বলেন না, তেমন তো কোনো ব্যাপার না, আমার মেয়েকে কল করার চেষ্টা করছিলাম, কিন্তু কেন যায় না তার মোবাইলটা সুইচ অফ বলছে। ট্যাক্সি ড্রাইভারটা বলে, স্যার চিন্তা করবেন না, নিশ্চয় তার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে হবে। অর্জুন বলে, কিন্তু একটু চিন্তা তো লাগছেই, এর আগে কখনো এরকমটা হয়নি, কোনো প্রবলেম হলে তো আমার মেয়ে আমাকে সবকিছু শেয়ার করে। এটা বলতেই অর্জুনের মোবাইলে এখানে তার পরিচিত একটা লোকের কল আসে। অর্জুনের একজন বন্ধু কল করে তাকে জানায় যে তাড়াতাড়ি একটু হসপিটাল আসো। কথা মতো অর্জুন হসপিটাল ছুটে গেলে আমরা দেখি অর্জুনের বন্ধুটা অন্য কেউ নয়, এটা হচ্ছে ওই লোকটা যাকে আমরা প্রথমে তার ছেলে হিসেবে দেখেছিলাম। এর নাম হচ্ছে হার্ষা, মূলত এই অর্জুনদের অনেক ক্লোজ একজন, তার বন্ধুর মতো আর কি। হসপিটালে এসে হার্ষাকে মন খারাপ করে বসে থাকতে দেখে অর্জুন তাকে বারবার জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে, আমাকে এইখানে ডাকলে যে, আমার মেয়ে অদিতি কোথায়? এটা বলতেই ভিতর থেকে মীরা কান্না করতে করতে বের হয়। এই মীরা হচ্ছে অর্জুনের মেয়ে অদিতির বেস্ট ফ্রেন্ড। অর্জুন মীরাকেও জিজ্ঞাসা করে যে মীরা কি হয়েছে। তখন এইখানে অর্জুন দরজার কাছ দিয়ে রুমের ভেতরে দেখে ভিতরে কেউ একজনের অনেক ভয়ানক একটা ডেড বডি পড়ে আছে, যেটা অন্য কারো নয়, এটা ছিল অর্জুনের মেয়ে অদিতির। দেখে অর্জুন তো একদমই চুপ হয়ে যায়, কারণ দেখে চেনায় যাচ্ছে না এটা কার বডি। তবে পোস্টমর্টম শেষে ডক্টর কিছু জিনিসপত্র নিয়ে এসে অর্জুনদের দিতেই জিনিসপত্রগুলো দেখে ধারণা করতে হয় এটা অদিতিরই লাশ, মানে জিনিসগুলো অদিতিরই ছিল। এইসব দেখে অর্জুন তো রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। কিছুতে সে বিশ্বাস করতে পারছে না যে তার মেয়ে আর বেঁচে নেই, এটা যে অদিতি সে এটাও মানতে পারছে না। তবে পোস্টমর্টমের অটোপসি রিপোর্টে এটাই উল্লেখ করা হয়েছে অদিতি নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। বিষয়টা নিয়ে অর্জুন সাথে সাথে পুলিশের সাথে গিয়ে কথা বলে যে তার বিশ্বাস নিজে তার মেয়ে এরকমটা জীবনও করতে পারে না। তবে পুলিশ জানায় আমরা প্রমাণের উপরে বিশ্বাস রাখি, পোস্টমর্টম রিপোর্টে তো এটাই এসেছে, তাই আমাদেরকেও সেটার উপরে বিশ্বাস করতে হবে। মেয়েকে হারিয়ে অর্জুন তো একদমই ভেঙে পড়েছে। হঠাৎ অদিতির এভাবে মৃত্যু অর্জুন কিছুতে মেনে নিতে পারছে না। বারবার সে মোবাইলে অদিতির পাঠানো কিছু স্মৃতি দেখছিল, অর্থাৎ অদিতির পাঠানো কিছু ভিডিও। এর পরের দিন সকালেই আমরা সারা নামের ওই মেয়েটাকে দেখতে পাই, অর্থাৎ যে মেয়েটাকে আমরা দেখেছিলাম গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় অর্জুনের পাশে ওই রাতে হেল্প চাইতে এসেছিল, সেই সারা। সারা সকাল সকালে নিউজ পেপারে অদিতির মৃত্যুর নিউজটা দেখে। নিউজ পেপারে অদিতির ছবি সহ লেখা হয়েছিল এই মেয়েটা নিজেকে নিজে শেষ করে দিয়েছে।
কিন্তু এই নিউজটা দেখে সারা ডিরেকশন কেন যায় না অন্যরকম হয়ে যায় এবং সাথে সাথে এসে অদিতিদের বাসার ডিটেলস কালেক্ট করে অর্জুনের কাছে ছুটে যায়। এসে অর্জুনদের সবাইকে বলতে শুরু করে অদিতি নিজে নিজে নিজেকে শেষ করে দেয়নি, বরঞ্চ তার মার্ডার করা হয়েছে। শুনে মীরা ও অর্জুন সবাই তো রীতিমতো শকড। তারপর ঘটনা কি হয়েছে সারা সেগুলো অর্জুনদের বলতে শুরু করে। সিন কয়েকদিন আগের একটু পিছনে গেলে আমরা দেখি ঋষি এবং সারা নামের মেয়েটা তারা একজন একজনের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। এরা ছিল মূলত বেস্ট ফ্রেন্ড। তবে ঘনিষ্ঠ হওয়ার সময় সারা ঋষিকে বলছিল, ঋষি আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না, তোমার তো গার্লফ্রেন্ড আছে। কিন্তু ঋষি বলে, তো কি হয়েছে, আমার গার্লফ্রেন্ড আছে মানে এ না যে আমি অন্য মেয়েকে লাইক করব না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথেও এনজয় করব, তোমার সাথেও। বলে তারা যখনই রোম্যান্স করছিল কি তখনই সেখানে অদিতি এসে উপস্থিত হয়। অর্জুনের মেয়ে এই অদিতি মূলত ঋষির গার্লফ্রেন্ড। অদিতি এসে যখন এক একটা বাসার মধ্যে সারা এবং ঋষিকে একসাথে দেখে তখন তো সে ঋষির উপর খেপে যায়। প্রথমে তো সে ধরে সারাকে মারধর করতে শুরু করে। ঋষি যখন তাকে থামানোর চেষ্টা করে তখন সে ঋষিকে অনেক বকতে শুরু করে দেয় যে তুমি আমার সাথে চিট করলে, আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তুমি অন্য মেয়েকে বাসায় নিয়ে এসে তার সাথে এনজয় করছো, তোমার লজ্জা করে না, আজকে আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। তখনই ঋষি তাকে জোর জবরদস্তি দাঁড় করানোর চেষ্টা করলে হাতাহাতির এক পর্যায়ে ঋষি অদিতিকে ধাক্কা মারলে অদিতি সোজা গিয়ে দেওয়ালের সাথে পড়ে। ফলে মাথায় আঘাত লেগে অদিতির জায়গায় বেহুঁশ। তার মাথা থেকে অনেক ব্লিডিং হচ্ছিল। অবশ্য সারাও তখন সেইখানে ছিল। ঋষি সারাকে বলে, এ জাস্ট বেহুঁশ হয়েছে, তুমি এখন এখান থেকে যাও, এ হুঁশে আসলেই আমি তাকে বুঝিয়ে সুজিয়ে মানিয়ে নিব। তাই সারাও ঘটনা ব্যাঘাতিক দেখে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। আর আজকে নিউজ পেপারে দেখে অদিতির মৃত্যু হয়ে গেছে। তাই সেই সব কিছু এসে অর্জুনকে জানিয়ে দিয়েছে। আর সবকিছু শোনার পর অর্জুন এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি সেই ঋষির বাসায় যায়। তবে বাসায় গিয়ে দেখে সেখানে ঋষি নেই, মানে ঋষি ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছে। অর্জুন সে বাসার নিচের সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে ঋষি তার সবকিছু জিনিসপত্র প্যাকিং করে একটা ট্যাক্সিতে উঠে এখান থেকে চলে গেছিল। ট্যাক্সির নাম্বারটা এবং ট্যাক্সিটাকে দেখে অর্জুন চিনতে পারে এটা তো ওই ট্যাক্সিটাই যেটা করে সে ওই দিন এয়ারপোর্ট থেকে ফিরছিল। অর্জুন তেমন তেমন করে কয়েক ঘন্টার মধ্যেই ট্যাক্সি ড্রাইভারটাকে খুঁজে বের করে নেয়। তারপর তাকে ঋষির কথা জিজ্ঞাসা করে। বেশভূষ এবং হুলিয়া বলার সাথে সাথে ট্যাক্সি ড্রাইভারও চিনতে পারে যে হ্যাঁ এরকম একটা ছেলে আমার ট্যাক্সিতে উঠেছিল, সে এরকম একটা পাবের সামনে নেমে গেছিল, আমি তাকে সে পাবের সামনে ড্রপ করে চলে আসি। সাথে সাথে অর্জুনরা সে বারে গিয়েও খোঁজ নেই। আর এখানে এসে তারা ফুটেজ চেক করে জানতে পারে এই ঋষি নেশাখোর অনেক খারাপ একটা ছেলে। তবে সে বর্তমানে কোথায় সেটা অর্জুনরা কিছুতে বের করতে পারছে না। ঋষিকে খুঁজে বের করতে ট্যাক্সি ড্রাইভারটা অর্জুনদের সাহায্য করছে, কারণ এই ট্যাক্সি ড্রাইভারেরও অদিতির মতো একটা মেয়ে আছে। অর্জুনের মতো সে একজন বাবা, তাই অর্জুনের দুঃখ বুঝে সে তাকে সাহায্য করছে। অর্জুন ট্যাক্সি ড্রাইভারটাকে বলে, তুমি এই বারের সামনে অপেক্ষা করো, আমার সন্দেহ এই ঋষির মতো নেশাখোর একটা ছেলে এই বেশিক্ষণ নেশা করা ছাড়া থাকতে পারবে না, নেশা করার জন্য বারে আসবেই। তো ট্যাক্সি ড্রাইভারটাকে এখানে বারের সামনে লাগিয়ে দিয়ে অর্জুনরা এক ফাঁকে আবারও ঋষির বাসায় যায় এখান থেকে কিছু পায় কিনা দেখার জন্য। এদিকে ট্যাক্সি ড্রাইভারটা বারের সামনে ঋষিকে দেখতে পায়। সাথে সাথে অর্জুনদের কল করে বিষয়টা জানিয়ে দেয়। ঋষি এসেই সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে আবারও বেরিয়ে পড়ে। তাই ট্যাক্সি ড্রাইভারটা অর্জুনদের বলে, আমি এর পিছু নিচ্ছি, তোমরা তাড়াতাড়ি আসো। শুনে অর্জুনরাও গাড়ি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্যদিকে ঋষিকে দেখা যায় একটা ট্রেন স্টেশনে সে ট্রেনে করে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ট্রেনের ভিতরে গিয়ে বসতেই ভিতরে তার জন্য বসেছিল অর্জুনরা। ফাইনালি তারা ঋষিকে ধরেই নেয়। এরপর অর্জুন ঋষিকে মারতে মারতে জিজ্ঞাসা করে যে তুমি আমার মেয়ের সাথে কি করেছ। ঋষি কিছু বলছে না, বলছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি তাকে মারিনি। তবে অর্জুনের এত পরিমাণ রাগ উঠেছিল সে ঋষিকে মারতে মারতে এমন অবস্থা করে এক পর্যায়ে ঋষির মাথাটা ট্রেনের সাথে এমনভাবে বাড়ি খাওয়ায় ফলে ঋষির জায়গায় বেহুঁশ। অর্জুন ঋষির পকেট থেকে তার মোবাইলটা নিয়ে চেক করতে শুরু করে। আর এখানে সে অর্জুনের কিছু মেসেজ চেক করতে দেখে কেউ একজনের সাথে এই ব্যাপারে ঋষির অনেক কথাবার্তা হয়েছিল, মানে অদিতির বিষয় নিয়ে, যা দেখে অর্জুনের সন্দেহ হয় অদিতির মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট না, ঋষির সাথে এখানে আরও কেউ জড়িত আছে। এখন ঘটনা কি সেটা বের করতে ঋষিকেও বাঁচিয়ে রাখা প্রয়োজন। তাই অর্জুনরা তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গিয়ে ভর্তি করে। হসপিটালের ডক্টর শ্রীকান্ত অর্জুনের পূর্ব পরিচিত। ঋষির ট্রিটমেন্ট করার পর অর্জুনকে এসে জানায় তার মাথায় ইন্টারনাল ড্যামেজ হয়েছে, সেফ তো আছে বাট এখনো কিছু বলা যাচ্ছে না। কিন্তু তোমরা অদিতির খুনিকে কেন বাঁচাতে চাচ্ছ? অর্জুন ডক্টর শ্রীকান্তকেও সবকিছু বলে যে অদিতির মৃত্যুতে শুধু ঋষির না অন্য কেউ একজনও আছে। এরই সাথে তারা ঋষির মোবাইল থেকে তার কল লিস্ট চেক করে জানতে পারে ঋষি ঘটনার পর তার মোবাইল থেকে অনেকবার একটা নাম্বারে বারবার কল করেছিল, যে নাম্বারটা হচ্ছে চন্দ্রশেখর নামের কেউ একজনের। এই চন্দ্রশেখরের নামটা শোনার পরেই
অর্জুনের সন্দেহ হয় সেই নামটা কোথাও না কোথাও শুনেছে। সাথে সাথে গিয়ে হসপিটালে ডক্টরের লিস্ট চেক করে দেখে সত্যি এই চন্দ্রশেখর এই হসপিটালের একজন ডক্টর, একজন প্যাথোলজিস্ট। যতগুলো পোস্টমর্টম রিপোর্ট, অটোপসি রিপোর্ট আসে সবগুলো এই চন্দ্রশেখরের হাত দিয়ে পাস হয়, মানে চন্দ্রশেখরই সেগুলোর মেইন। অর্জুন বলে আমি আমার মেয়ের অটোপসি রিপোর্ট চেক করতে চাই। এর সাথে তারা সেখানে চন্দ্রশেখরের কেবিনেও যেতে চায়, কিন্তু তার কেবিনটা বাইরে থেকে লক করা। তো এরপর যখন অর্জুন অদিতির পোস্টমর্টম রিপোর্টটা চেক করছিল, এখানে তারা দেখে রিপোর্টের সবকিছু উল্টাপাল্টা লেখা হয়েছে। অদিতি নাকি অ্যালকোহল এডিক্টেড, এভাবে আরো অনেক কিছুই। কিন্তু অর্জুন শিওর দিয়ে বলতে পারবে তার মেয়ে অদিতি আজ পর্যন্ত কোনোদিন নেশা করবে তো দূরে থাক, সে নেশা জাতীয় কিছু ছুঁয়েও দেখেনি। তাহলে পোস্টমর্টম রিপোর্টে এসব কেন লেখা হয়েছে? তারা বুঝে যায় ঋষির সাথে ডক্টর চন্দ্রশেখরও জড়িত। এই ডক্টর চন্দ্রশেখরের ভুলভাল রিপোর্ট তৈরি করে অদিতির মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। সাথে সাথে অর্জুনরা এই ডক্টর চন্দ্রশেখরের ডিটেলস কালেক্ট করতে শুরু করে। আর এভাবে খোঁজ করতে করতে তারা চন্দ্রশেখরের ব্যাপারে ডিটেলস কালেক্ট করেও নেয়। জানা যায় চন্দ্রশেখর অন্য কেউ নয়, এই চন্দ্রশেখর হচ্ছে ঋষির বাবা। পরবর্তী সিনে অর্জুনরা সোজা চন্দ্রশেখরের বাসায় তার কাছে গিয়ে হাজির, কিন্তু এসে দেখে চন্দ্রশেখর হুইল চেয়ারে বসা। মাত্র দুদিন আগে নাকি সে পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে, না হাঁটতে পারে না কথা বলতে পারে, হুইল চেয়ারে বসে থাকা ছাড়া কিছু করতে পারে না। একটা কেয়ারটেকার চন্দ্রশেখরের দেখাশোনা করছিল। অর্জুনরা সেই কেয়ারটেকারটাকে জিজ্ঞাসা করে যে ঋষি এখানে কখন এসেছিল, আর যখন এসেছিল তখন তার বিহেভিয়ার কিরকম ছিল। কেয়ারটেকারটা জানায় ঋষি নাকি আজ থেকে দুদিন আগে হবে এখানে এসেছিল, তবে তার বিহেভিয়ার নর্মালি ছিল, আগের মতোই। অর্জুন কেয়ারটেকারটাকে বলে এই ঋষি আমার মেয়ের মার্ডার করেছে, তুমি যদি এ ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে দয়া করে আমাকে বলো। কেয়ারটেকারটা বলে না স্যার, এই ব্যাপারে আমি তো কিছু জানি না, আমাকে এখানে নতুন অ্যাপয়েন্ট করা হয়েছে। তবে হ্যাঁ, এই কয়েকদিনের যতটুকু আমি জানি চন্দ্রশেখর স্যারের একটা ডায়েরি আছে, যেখানে তিনি যখন সুস্থ ছিলেন এই ডায়েরিতে তিনি সবকিছু লিখে রাখতেন। বলে কেয়ারটেকারটা চন্দ্রশেখরের সে ডায়েরিটা নিয়ে এসে অর্জুনদের দেয়। তো অর্জুনরা ডায়েরিটা খুলে চেক করতেই সিন সাথে সাথে আমাদের ওই দিনে নিয়ে যায়, যেদিন ঋষির সাথে জোরাজোরি করতে গিয়ে অদিতি বেহুশ হয়ে গেছিল সেই দিন। এই ঘটনাটা ঘটে যাওয়ার পরপরই সেখানে ঋষির বাবা চন্দ্রশেখর গিয়েছিল। এইসব দেখে ঋষির বাবা চন্দ্রশেখর তাড়াতাড়ি অদিতিকে চেক করে দেখে অদিতি তখনও বেঁচে ছিল। তবে আরেকটু ভালো করে চেক করতেই চন্দ্রশেখর দেখে অদিতি প্রেগনেন্ট। ঋষিকে বকতে শুরু করে কোনো কিছু করার আগে তুমি সাবধানে কেন কাজ করো না, দেখো তো এখন কি সব হয়ে গেল। এইখানে আমরা বুঝতে পারি ঋষি যাই করতো না কেন তার বাবা তাই তেমন কিছু একটা বলতো না, এক হিসেবে তাকে সাপোর্ট করত। মানে কতগুলো বাবার আদরে বাঁধা হওয়া ছেলে আছে না, ঋষি ওই টাইপেরই। অদিতিকে চেক করে টোরে চন্দ্রশেখর ঋষিকে বলে এই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, জাস্ট অল্প স্বল্প কিছু ট্রিটমেন্টের প্রয়োজন। তবে তারা ভাবছে দুজনেরই এখন এটাই ভয়, যদি অদিতি সুস্থ হয়ে তাদের বিরুদ্ধে কেস করে বসে তাহলে মামলা অনেক স্ট্রং হয়ে যাবে। ঋষি তো মনে মনে ভেবে রেখেছিল অদিতি সুস্থ হলে সে তাকে ভয়টয় দেখিয়ে কোনোরকম চুপ করে রাখবে। তবে এখন দেখা যাচ্ছে সে প্রেগনেন্ট। ঋষির কিছু ভুলের কারণে সে প্রেগনেন্ট হয়েছে, যার ফলে এখন ঋষির মাথায় তো কিছু ঢুকছে না, সে কি করবে। অনেক ভাবনা চিন্তা করার পর বাপ বেটা দুজন সিদ্ধান্ত নেই তারা অদিতিকে শেষ করে দিবে। চন্দ্রশেখর ঋষির দিকে একটু আশ্চর্য হয়ে তাকালে ঋষি বলে এমন করে কেন তাকাচ্ছেন, আপনি তো এটা প্রথমবার করছেন না। চন্দ্রশেখর বলে হ্যাঁ তা তো ঠিক, তবে আমি ভাবছি অন্য কোনো রাস্তা বের করা যায় কিনা। কিন্তু ঋষি বলেন না, কিছু ভাবতে হবে না, আমরা তাকে এখনই শেষ করব। চন্দ্রশেখর বলে ঠিক আছে, তুমি আমার জন্য একটা প্যাক বানাও, ততক্ষণ আমি পোস্টমর্টম রিপোর্টে যেন কিছু না আসে ওরকম করে কাজটা শেষ করছি। অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট তো চন্দ্রশেখরের হাত দিয়ে আসবে, তাই ওই দিকটাই তারা সেফ। বলে চন্দ্রশেখর যখনই অদিতিকে শেষ করতেই যাচ্ছিল তখনই ঋষি বলে ওঠে দাঁড়ান দাঁড়ান, এরকম লিজার কেসে কি হয়েছিল তা তো আপনি ভালো করে জানেন। ওর এভাবে মৃত্যুর 2 মাসের মধ্যেই তার আর আমার কনভারসেশন বাইরে চলে এসেছিল, যার কারণে আমার কত সমস্যা হয়েছিল। অনেক কষ্ট করে ওই ঝঞ্ঝাট থেকে বের হয়েছিলাম। এখন অদিতির কেসেও এরকম কিছু হোক সেটা আমি চাই না। একবারের জ্ঞান ফিরে আসুক, সবকিছু জিজ্ঞাসাবাদ করে সব প্রমাণগুলো মেটানোর পরে তাকে শেষ করব। চন্দ্রশেখর বলে এ রিকভার হতে কমসে কম 2-3 দিনের বেশি সময় লাগতে পারে। তার আগে আগে যদি কেউ থানায় তার মিসিং কমপ্লেন করে দেয় তাহলে সবকিছু উল্টো হয়ে যেতে পারে, আমরা পুরোপুরি ফেঁসে যাব। ঋষি বলে এর জন্য আমার কাছে সলিড একটা প্ল্যান আছে, যাতে কেউই থানায় কোনো মিসিং কমপ্লেন দিতে না পারে। এভাবে বাপ বেটা দুজন প্ল্যান করে হসপিটালের মর্গ থেকে ঠিক আদিতির মতো দেখতে একটা বেওয়ারিশ লাশ সিলেক্ট করে তাকে আদিতির কাপড় ছোপড় তার গলার লকেট টকেট সবকিছু পরিয়ে দিয়ে একদম আদিতির মতো সাজিয়ে দেয়। তারপর চন্দ্রশেখরদের হসপিটালের পাশেই জঙ্গলের ভিতর একটা লেক আছে, তারা সে বেওয়ারিশ লাশটাকে সেখানে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ কয়েকদিনের ভিতরে লাশটা পানিতে ফুলে
এমন অবস্থা হবে চেহারা দেখে কেউ চিনতে পারবে না। গায়ের জিনিসপত্র দেখে তার আইডেন্টিফাই করা হবে। আর লাশটাও পোস্টমর্টমের জন্য অবশ্য চন্দ্রশেখরের কাছে আসবে, কারণ পাশে তার হসপিটাল। তখন চন্দ্রশেখর তার মন মতো করে পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করে দিতে পারবে, অর্থাৎ আদিতির নাম দিয়ে বানিয়ে দিতে পারবে আর কি। এভাবে তারা পুরো প্ল্যানটা সাজিয়ে এরকমটাই করে। চন্দ্রশেখর পোস্টমর্টম রিপোর্টটা ওইভাবে বানায় যেখানে সে আদিতির নাম বসিয়ে দেয়। তারপর তারা অপেক্ষা করতে শুরু করে। আদিতি হুঁশ আসলেই তারা তার কাছ থেকে সব প্রমাণগুলো মিটিয়ে তাকে শেষ করে সব প্রমাণ মিটিয়ে দিবে। পোস্টমর্টম রিপোর্ট সহ এতটুকু অবধি সবকিছু তাদের প্ল্যান মতোই হয়। তার পরবর্তী সিনে দেখা যায় চন্দ্রশেখর ঋষির গায়ে একটা ট্যাটু করছে, আর ট্যাটু করতে করতে বলছে পোস্টমর্টম রিপোর্ট সহ সবকিছু ক্লিয়ার। এখন তুমি এটা বলো, এই বিষয়ে আর কেউ যায় নাকি? ঋষি বলে, সারা, আমার মনে হয় আমাদের তাকেও শেষ করে দিতে হবে। চন্দ্রশেখর বলে, তাকে পরে দেখে নিব, এখন এটা ভাবো এই কয়েকদিন অদিতিকে সেফলি কোথায় রাখা যায়। ব্যাস এইটুকুই। এইটুক বলতেই ডায়েরি লেখা শেষ হয়ে আসে। অর্থাৎ চন্দ্রশেখর ডায়েরিতে এতটুকুই লিখেছে। অদিতিকে তারা কোথায় রেখেছে ওটা অর্জুন জানতে পারে না। ডায়েরিতে অনেক খোঁজাখুঁজি করে অন্য কোথাও চন্দ্রশেখর আর কিছু লিখেছে নাকি, কিন্তু দেখে না, আর কিছুই নেই। যদি অদিতিকে তারা কোথায় রেখেছে অর্জুন তো এটা জানতে পারে না, তবে ডায়েরির লেখাগুলো পরে এতটুকু সে জেনে গেছিল অদিতি এখনও বেঁচে আছে। এরই সাথে এসব হওয়ার পরপরই ওই দিন অর্জুন তো ঋষিকে মেরে হসপিটাল ভর্তি করিয়েছে। অন্যদিকে তার বাবা চন্দ্রশেখরও প্যারালাইজড হয়ে পড়ে আছে। এখন অদিতিকে কোথায় রেখেছে সেটা ঋষি ছাড়া আর কেউই জানে না। অর্জুন আর ঋষি হুঁশ আসার জন্য অপেক্ষা করছিল, তবে এরই মাঝে সমস্যা হয়ে যায়। মাথায় আঘাত লাগার ফলে ঋষির স্মৃতিশক্তি চলে গেছে। তাই তারা ঋষির স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্যই সবকিছু প্ল্যানিং করে এমন একটা নাটক সাজায় অতীতে ঋষি যেরকমটা ছিল, যে কর্মকাণ্ডগুলো করত তার সামনে তারা ওরকমটাই করে। অর্থাৎ অর্জুনের সে বন্ধু হার্ষাকে অর্জুন ঋষির মতো সাজায়, আর অর্জুন নিজেই ঋষির বাবা চন্দ্রশেখরের মতো সাজে, তার সামনে ওই রকমই অ্যাক্টিং করে। মানে এগুলো দেখে হলেও যদি ঋষির স্মৃতিশক্তি ফিরে আসে আর কি। এর সাথে অর্জুন আর চন্দ্রশেখরের সেই ডায়েরিটা থেকে ঋষির ভিকটিম লিসা নামের অন্য একটা মেয়ের ব্যাপারে জানতে পেরেছিল না, তার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। মাথায় রাখবেন সিনে এখনও ফ্ল্যাশব্যাকে, কিন্তু লিসার সাথে কি হয়েছিল না হয়েছিল অর্জুনের নিউজ পেপার চেক করে সেটা জেনে যায়। জানতে পারে লিসার লাশ একটা বক্সের ভিতরে করে পাওয়া গেছিল। যদিও পুলিশরা লিসার মার্ডারার ঋষিকে তো বের করতে পারেনি, তবে অর্জুনরা তো এটা ভালো করে জানে যে ঋষি ওই লিসাকে মেরেছিল। সাথে অর্জুনরা এটাও নোটিস করে ঋষি যে মেয়েগুলোকে মেরেছিল তাদের লাশগুলোকে ডাম্প করার জন্য সে এক ধরনের একটা বক্স ব্যবহার করত। এজন্য অর্জুনরা ঋষির বাসার আশেপাশে এই ধরনের কোনো বক্সের দোকান আছে নাকি তার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। আর তারা খোঁজ নিয়ে এরকম একটা বক্সের দোকান পেয়েও যায়। দোকানটাতে তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ঋষি এখন পর্যন্ত এই ধরনের টোটাল 3টা বক্স কিনেছে, যার মধ্য থেকে 2টা বক্স ঋষি অলরেডি ওই লিসা এবং আরেকজন মহিলার লাশ ডাম্প করতে ব্যবহার করে ফেলেছে। বাকি আছে আরেকটা বক্স, হয়তো সেই আরেকটা বক্সটাকেই ঋষি আদিতিকে লুকিয়ে রাখার জন্য ব্যবহার করেছে হবে। এখন বক্সটা কোথায় আছে আর অদিতি কোথায় সেটা বের করার জন্য ঋষির স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আসা প্রয়োজন, যার জন্যই ঋষির অতীতের সাথে জড়িত সবগুলো বিষয় নিয়ে অর্জুনরা অ্যাক্টিং করতে শুরু করে। কিন্তু আফসোস অর্জুনদের এত কিছু করার পরও ঋষির স্মৃতিশক্তি ফিরে আসেনি। মূলত পিছনের ঘটনা এইটুকুই। সিন আবারও প্রেজেন্টে। মেয়ের কথা মনে করে করে অর্জুন অনেক কান্না করছিল। তার মেয়ে কি অবস্থার মধ্যে আছে হবে, ঋষি তাকে কোথায় রেখেছে হবে। মেয়ের কথা ভাবতে ভাবতে অর্জুনের ঋষির উপর আবার অনেক রাগ উঠে যায়। ফলে সে ঋষিকে ধরে অনেক মারধর করতে শুরু করে। আর এখানেই অর্জুনের মার খেতে খেতে ফাইনালি ঋষির সব স্মৃতি মনে পড়ে যায়, যে অর্জুন তাকে ট্রেনের মধ্যে ঠিক এইভাবে মারার ফলে আজ তার এই অবস্থা। ব্যাস স্মৃতিশক্তি ফিরে আসার সাথে সাথেই ঋষি কিছু একটা দিয়ে অর্জুনের প্যাডে ঢুকিয়ে দেয়। সাথে বলে, এবার আমার সবকিছু মনে পড়েছে, তোমরা কেন আমাকে এখানে প্ল্যানিং করে নিয়ে এসেছ। অদিতিকে খুঁজে বের করতেই তো। আমি জানি না সে কোথায়, জানলেও জীবনও বলবো না। তোর মেয়ে কিরকম একটা জিনিস ছিল তুই জানিস। বিছানায় তো সে একদমই কাঁপিয়ে তুলত। এইসব শুনে অর্জুনের তো একদমই রাগ উঠে যায়। ঋষিকে ধরে মারতে শুরু করে। তবে ঋষি এখান থেকে একটা বন্দুক হাতে নিয়ে অর্জুন এবং মীরাকে জানে মারার জন্য তাড়া করতে শুরু করে। কোনোরকম করে মীরা অর্জুনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়, যে অদিতিকে খুঁজে বের করার জন্য আগে তাদের বেঁচে থাকতে হবে। ঋষি সাইকোর মতো পাগল হয়ে উঠেছিল, সে এদের শেষ করে দিবে। দুজনের পিছু নিতে নিতে সে তাদের উপর অনেক হামলা করে। অবশ্য পালাতে পালাতে এক পর্যায়ে মীরা এবং অর্জুনের গায়ে গুলি লাগায় দুজনে মাটিতে লুটিয়ে পড়ে। যে সিনটা দেখে আমাদের বুঝতে আর দেরি হয় না, এটা মুভি শুরুর ওই সিনটাই। এরা দুজনেই তো নিচে পড়ে যায় ঋষি যায় এদের চেক করার জন্য, কিন্তু তখনই দেখা যায় অর্জুনরা তখনও বেঁচে ছিল। অর্থাৎ দুজনে তারা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। এবার ঋষি কাছে এসে তাদের একেবারে জানে মারতে যাবে কি, তখনই পিছন থেকে
ওই ট্যাক্সি ড্রাইভারটা এসে ঋষিকে শ্যুট করে দেয়। ব্যাস, সাথে সাথে ঋষি মাটিতে লুটিয়ে পড়ে। অর্জুন একদমই ভেঙে পড়ে যে ঋষি যদি মারা যায় তার সাথে সাথে তার মেয়ে কোথায় আছে সেটাও না দাফন হয়ে যায়। তাই ঋষি অর্জুনকে বারবার জিজ্ঞাসা করছিল যে বলে দাও আমার মেয়েকে কোথায় রেখেছ। এভাবে এরকম করতে গিয়ে অর্জুনের নজর পড়ে ঋষির শরীরের দিকে। দেখা যায় ঋষির পুরো শরীরে বিভিন্ন রকমের ট্যাটু আঁকা। এই ট্যাটুগুলো দেখে অর্জুনের মনে পড়ে ঋষির শরীরের মধ্যে যে জায়গাগুলো ট্যাটু আঁকা ছিল ঠিক প্রত্যেকটা জায়গার মধ্যে তো কোনো না কোনো মেয়ের লাশ পাওয়া গেছিল। অর্থাৎ নিউজ পেপারে অর্জুন এরকমই দেখেছিল। মূলত ঋষি এখন পর্যন্ত এভাবে যতগুলো মেয়েকে মেরেছে আর তাদের যেখানে যেখানে দাফন করেছে তার বাবা চন্দ্রশেখর ঋষির বডিতে সেই জায়গাগুলো ট্যাটু করে দিয়েছিল, যাতে করে ঋষি যখনই যখনই এই ট্যাটুগুলো দেখবে তখনই তার কর্মকাণ্ডের কথা যেন তার মনে পড়ে আর কোনো একদিন যেন সে এই পাপ কাজ থেকে সরে আসে। তার বাবা চন্দ্রশেখর মূলত না চাইতেই তার ছেলের কর্মকাণ্ডে তাকে সাহায্য করতে হতো, কারণ ঋষি ওই পথেই এরকমই অপরাধ জগতে চলে গেছিল। যাই হোক, অর্জুন এখানে ঋষির শরীরের সবার উপরে একটা হরিণের মাথার ট্যাটু দেখতে পায়, যেটা দেখতে তার মনে পড়ে ঠিক এরকমের একটা হরিণের মাথা তো সে ঋষির বাসাতে দেখেছিল। ব্যাস, সাথে সাথে অর্জুন ঋষির বাসায় ছুটে যায়। যেই দেওয়ালটাতে হরিণের মাথাটা লাগানো ছিল অর্জুন সেটা সরিয়ে দেওয়ালটার একটা হোল দিয়ে ভিতরে দেখে এই দেওয়ালটার পিছনে একটা রুম আছে, যে রুমের মধ্যেই ঠিক ওই রকমের একটা বক্স রাখা আছে। সাথে সাথে অর্জুন কাঠের দেওয়ালটা ভাঙতে শুরু করে দেয় আর দেওয়ালটা ভেঙে রুমটার ভিতরে প্রবেশ করতেই অর্জুন ফাইনালি এখানে ওই 3 নাম্বার বক্সটা পেয়ে যায়। যে বক্সটা খুলতেই অর্জুন তার মেয়ে অদিতিকেও পেয়ে যায়। অদিতিকে স্যালাইন, অক্সিজেন মাস্ক এগুলো দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। ফাইনালি মেয়েকে খুঁজে বের করতে পেরে অর্জুন তো মেয়েকে বুকে জড়িয়ে অজোরে কান্না করছিল। অর্জুন তাড়াতাড়ি অদিতিকে হসপিটাল নিয়ে যায়। ডক্টর শ্রীকান্ত এসে অর্জুনকে জানায় চিন্তা করার বিষয় নেই, অদিতি এখন পুরোপুরি সেফ, কিন্তু রিকভার হওয়ার জন্য কিছু সময় লাগবে। ওই মুহূর্তে হসপিটালে পুলিশ এসে অর্জুনদের সতর্ক করছিল যে ঋষিকে এখনো পাওয়া যায়নি, তোমাদের পুলিশ প্রোটেকশনের প্রয়োজন আছে, সে তোমাদের উপর হামলা করতে পারে। তবে অর্জুন পুলিশদের এর কোনো প্রয়োজন নেই বলে পাঠিয়ে দেয়। ডক্টর শ্রীকান্ত অর্জুনকে জিজ্ঞাসা করে যে সে না কেন করেছে। অর্জুন বলে তোমরা নিশ্চয় অনেক ক্লান্ত হয়ে গেছ, যাও তোমরা গিয়ে রেস্ট করো। বলে অর্জুন তার মেয়ে অদিতির পাশে এসে বসে আর ধীরে ধীরে ক্যামেরা অর্জুনের ফেসের উপর যেতেই তার ক্রিপি একটা স্মাইলের সাথে সাথেই সিন একটা সমুদ্র পাড়ের নির্জন এই জায়গায় এই বক্সটার উপর চলে যায়। পানির এপারে ছিল ঋষির বাবা আর এপারে ছিল বক্সটা। আর এখানে দেখা যায় বক্সের ভেতর থেকে কেউ একজন উপরের ঢাকনাটাতে বারবার বাড়ি দিচ্ছে, যার মানে অর্জুন ঋষিকে এত সহজে মারেনি। সে ঠিক ওইভাবে বক্সে ভরে ঋষিকে মারছে যেরকমটা সে তার মেয়ের সাথে করতে গেছিল। এরই সাথে ছেলের কৃতকর্মের ফল বাবাকে নিজ চোখে দেখানোর জন্যই অর্জুন চন্দ্রশেখরকেও ঠিক তার সামনেই পানির এপারে রেখে গেছে। মানে বাবা চেয়ে চেয়ে দেখলেও ছেলেকে বাঁচাতে পারবে না। এটাই হচ্ছে চন্দ্রশেখরের শাস্তি, আর বক্সের ভিতরে ওইটাই হচ্ছে ঋষির কর্মের ফল। দেখতে দেখতে আজকের এই মুভিটা এইখানে শেষ হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালোবাসা দেখিয়ে দিন, কারণ আমার আপনাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।